আচ্ছা, তাহলে ডাবল স্লিটে আমরা এই পর্যন্ত এসেছিলাম যে কস স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, এটা তো আমি দেখালাম এর আগের যে প্রবলেম ডিসকাশনের ক্লাসটাতে, যে সিম্পল জাস্ট দুটো স্লিট আছে, তাদের মধ্যে ইন্টারফারেন্স হচ্ছে, তাহলে দ্যাট প্যাটার্ন ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ কোসাইন। তা ডাবল স্লিট ডিফ্র্যাকশনে আমরা কি পেলাম? ডাবল স্লিট ডিফ্র্যাকশনে আমরা পেলাম ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট পি ইকুয়াল টু 4I0 sin square alpha by alpha square cos square gamma। পুরোটাই আমাদের চেনা টার্ম। cos square gamma আমরা দেখেছি ইট লুকস, মানে এটা হচ্ছে ইন্টারফারেন্স ভেরিয়েশন, এবং sin square alpha by alpha square এটা হচ্ছে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন। তো ডাবল স্লিট ডিফ্র্যাকশন মানে হচ্ছে প্রত্যেকটা স্লিটে ইন্ডিভিজুয়ালি ডিফ্র্যাকশন হবে, উপরন্তু তারা একে অপরের সাথে ইন্টারফেয়ার করবে। নাও দ্য ভেরিয়েশন। দুটোর ভেরিয়েশন দুটোর কিরকম দুটোই জানি কি ধরনের ভেরিয়েশন হয়। দ্য ডিফ্র্যাকশন টার্ম, তার ভেরিয়েশন উইথ আলফা এইরকম, মাঝখানের মাথাটা উঁচু, তারপর দুপাশে ম্যাক্সিমার হাইটগুলো আস্তে আস্তে কমতে কমতে গেছে। ইন্টারফেয়ারেন্স টার্মের ক্ষেত্রে কি হয়, মাথাগুলো সব সেম হাইটে থাকে। cos square gamma ভার্সাস গামা। গামা ইজ ইকুয়াল টু পাই ডি সাইন থিটা বাই ল্যামডা। এখানে ডি হচ্ছে দুটো স্লিটের মধ্যেকার গ্যাপ, অবভিয়াসলি কারণ এটা ইন্টারফেয়ারেন্সটাকে ডিফাইন করছে, তাই দুটো স্লিটের ভেতরকার গ্যাপটাকে ডিফাইন করছে, যেহেতু এটা ইন্টারফেয়ারেন্স। আলফাটা কি, পাই এ সাইন থিটা বাই ল্যামডা, এটা ডিফ্র্যাকশন টার্ম, তাই এটা একটা নির্দিষ্ট স্লিটের উইডথের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকেও ডিনোট করছে। বেশ, তারপর দুটোর ওভারঅল মানে দুটোর প্রোডাক্ট হচ্ছে আমার ওভারঅল প্যাটার্নটা। তাহলে একটাকে আরেকটার উপর চাপিয়ে দেব, মানে বেসিক্যালি ইন্টারফেয়ারেন্স প্যাটার্নটার এনভেলাপ হিসাবে ডিফ্র্যাকশনটা কাজ করছে, এবং সেখানে কিছু মিসিং অর্ডার থাকবে। এই কথাটা পয়েন্টটা বোধহয় আগের দিন বলেছিলাম আমি। এখন হাউ টু ডিটারমাইন অর হাউ টু স্টাডি দিস মিসিং অর্ডারস, ঠিক আছে? আচ্ছা, এই প্লটটা কিন্তু আলফার এগেনস্টে হয়েছে, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর আলফা আছে, এরকম এরকম করেছি, তারপর ইন্টারফেয়ারেন্সটা করেছি। ইন্টারফেয়ারেন্সের যে ফ্রিঞ্জগুলো সেগুলো এর ভেতরে আমরা করেছি, কিন্তু করেছি সেটা একটা, মানে এই যে ছবিটা আঁকা হয়েছে এটা কিন্তু দিস করেসপন্ডস টু আ পার্টিকুলার রিলেশন বিটুইন এ অ্যান্ড ডি। ঠিক আছে, মানে আলফা এবং গামা তাদের উপর তো ডিপেন্ডেন্সটা, তাহলে এ আর ডি এর একটা পার্টিকুলার রিলেশনে, মানে ব্যাপারটা হচ্ছে এটা তো ওভারঅল ডিফ্র্যাকশন প্যাটার্ন, ঠিক আছে, কিন্তু ইন্টারফেয়ারেন্স ফ্রিঞ্জগুলো কার মধ্যে কতগুলো ঢুকবে, মানে আমি বলতে চাইছি এটা তো এরকমও হতে পারতো যে আমি আলফা ভার্সাস এটা করলাম,
কিন্তু এর মধ্যে কতগুলো ইন্টারফিয়ারেন্সকে ঢুকো, মানে এখানে 3টেও ঢুকতে পারতো, আবার 5টা কিংবা 4টেও ঢুকতে পারতো। মানে এটা যে কতগুলো ইন্টারফিয়ারেন্স এসে ঘেঁষাঘেঁষি করে ডিফ্র্যাকশনের মধ্যে ঢুকবে সেইটা ডিপেন্ড করবে মানে আলফা এবং গামার মধ্যে মিউচুয়াল রিলেশনটা কিরকম। অর্থাৎ আলফা আর গামার মধ্যে একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে এ আর ডি। তাহলে এ এবং ডি এদের মধ্যে মিউচুয়াল রিলেশনটা কিরকম সেটার উপরে ডিপেন্ড করবে যে কতগুলো ইন্টারফিয়ারেন্স ম্যাক্সিমা এদের মধ্যে এরকম 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 করে ঢুকবে, সেটা এদের উপর ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে বা হাউ টু ডিটারমাইন দ্যাট ডিপেন্ডেন্স? সেটাতে এগোনোর সিস্টেমেটিক ওয়ে হলো টু স্টাডি দ্য মিসিং অর্ডারস, বা টু আর কি, হ্যাঁ স্টাডি, থিওরিটিক্যালি স্টাডি করছি। আচ্ছা, মিসিং অর্ডার মিসিং কিভাবে হতে পারে? যদি ইন্টারফিয়ারেন্স ম্যাক্সিমার উপরে ডিফ্র্যাকশন মিনিমা ওভারল্যাপ হয়ে ওটাকে চেপে দেয়, তাহলে দোজ অর্ডারস আর মিসিং অর্ডারস। তাহলে আমাকে এখন জানতে হবে যে হোয়াট আর দ্য কন্ডিশনস ফর ইন্টারফিয়ারেন্স ম্যাক্সিমা অ্যান্ড ডিফ্র্যাকশন মিনিমা জানতে হবে, মানে আমরা আগেই জানি, সেটাকে এখানে ইনকর্পোরেট করতে হবে। ইন্টারফিয়ারেন্স ম্যাক্সিমা, আচ্ছা এখানে এটা এখন দেখার দরকার নেই। আচ্ছা, এ এবং ডি, এটা হচ্ছে cos স্কয়ার গামা ইন্টারফিয়ারেন্স টার্ম, গামা ইকুয়াল টু পাই ডি সাইন থিটা বাই ল্যামডা। ইয়াংস-ডাবলস্ট্রিট এক্সপেরিমেন্ট থেকে আমরা জানি যে ইন্টারফিয়ারেন্স ম্যাক্সিমা কোথায় অ্যাপিয়ার করে? ডি সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস পি ল্যামডা, ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা। আচ্ছা, নাও দ্য ডিফ্র্যাকশনের ডিপেন্ডেন্সটা কিরকম না, সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার আলফা পাই এ সাইন থিটা বাই ল্যামডা। তাহলে এটার ডিফ্র্যাকশন মিনিমা এটা আমরা আগেই বের করেছি, যেটা এইরকম দেখতে ছিল। এবং এটা আগের লাস্ট ক্লাসেই বলছিলাম যে ব্যাপারটা একটা আরেকটার অপোজিট। ফিজিক্যালিও ডিসকাস করেছিলাম আমরা যে কেন একটা আরেকটার অপোজিট। এই হচ্ছে আমার ডিফ্র্যাকশন মিনিমা। তাহলে মিসিং অর্ডার কখন হয়? যখন ডিফ্র্যাকশন মিনিমা আর ইন্টারফিয়ারেন্সের ম্যাক্সিমা একই জায়গায় হয়, একই সেম লোকেশন। অর্থাৎ লোকেশন আমরা এখানে কি দিয়ে ডিফাইন করছি? অ্যাঙ্গেল অফ অবজারভেশন থিটা দিয়ে, সেম থিটা। দেয়ারফোর থিটা যদি সেম হয়, দেন এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, ডি বাই এ ইকুয়াল টু পি বাই এম। ডি স্লিট সেপারেশন, এ স্লিট উইথ, স্লিট সেপারেশনকে অনেক সময় এ প্লাস বি এইভাবে লেখা হয়। অর্থাৎ কি, এটা এ, স্লিট সেপারেশন মানে এখান থেকে এতটা হচ্ছে আমার ডি, তাহলে বিটা হলো দা, এভাবেও অনেক অঙ্কে মেনশন করা থাকতে পারে, বি হচ্ছে কি দা লেংথ of the opaque
স্পেস। ওপেক মানে অস্বচ্ছ, ঠিক আছে? তাহলে যেটা যেখান থেকে লাইট পাস করছে ওটা স্বচ্ছ, মাঝখানের যেটা অস্বচ্ছ ওপেক স্পেস, ওপেক স্পেসের লেন্থ হচ্ছে বি। এইভাবে যদি দেওয়া থাকে তাহলে তোকে এইরকম a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি বাই এ ইকুয়াল টু পি বাই এম। তার মানে এই যে প্যারামিটারগুলো তোকে দেওয়া থাকবে, যে স্লিটের উইডথ, ওপেক স্পেসের লেন্থ বা স্লিট সেপারেশন, সেইখান থেকে তুই বুঝতে পারবি যে তোর মিসিং অর্ডারটা কোনগুলো, এবং সেখান থেকে ক্যালকুলেট করে তুই বুঝতে পারবি যে হাউ মেনি ইন্টারফেয়ারেন্স ম্যাক্সিমা উইল ফিট ইনসাইড দ্য ডিফ্রাকশন প্রোফাইল। সেটা we will deduce from missing order. আচ্ছা, এটা একটা উদাহরণ দিলে বোঝা যাবে। দেখি একটা অঙ্ক 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 problem. Fraunhofer double slit diffraction pattern is observed বোতল দিও তো, is observed in the focal plane of a lens of focal length 0.5 meter. তারপরে কি the wavelength of the incident light is 500 nanometer. ন্যানোমিটার মানে হচ্ছে, ন্যানো হচ্ছে 10 to the power -9। The distance between two maxima adjacent to zero order maximum
is 5 mm and the fourth order maximum is missing. ওরে বাপরে, প্রচুর কিছু বলে দিয়েছে। Now the question is find the width of the slit. Of the slit and the distance between their centers. ও, এই অঙ্কটা তো উল্টো হয়ে গেছে, আমি একটা অন্যরকম চাইছিলাম। ঠিক আছে, দাঁড়া থাক, এটা একটু পরে করব। আমি একটু অন্যরকম ভাবছিলাম। আচ্ছা, না, এটার আগে একটা অন্য জিনিস বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে একটা কাজ করে, আগে একটা স্ট্যান্ডার্ড a+b/a ধরে মিসিং অর্ডার দিয়ে প্যাটার্নটাকে বার করার চেষ্টা করি। সাপোজ তোকে বলা হয়েছে যে একটা ডাবল স্লিট তোকে দেওয়া হলো, যেখানে d equal to 15 millimeter আর a equal to 5 millimeter। ঠিক আছে, মানে এটা তুই বলে দেওয়া হয়েছে বা তুই মেপেছিস, দুটো স্লিটের মধ্যে গ্যাপ 15 মিলিমিটার আর প্রত্যেকটা স্লিটের উইথ 5 মিলিমিটার। যদি তাই হয় তাহলে দেন the missing orders are d/a equal to p/m equal to 15/5 equal to 3, অর্থাৎ p equal to 3m। pটা কি? ইন্টারফারেন্স ম্যাক্সিমার অর্ডার, এমটা হচ্ছে ডিফ্র্যাকশন মিনিমার অর্ডার। তার মানে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন মিনিমাতে থার্ড অর্ডার ইন্টারফারেন্স ম্যাক্সিমা দেখতে পাওয়া যাবে। সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশন মিনিমা যেখানে তৈরি হবে m equal to 2, সেখানে 3 দুগুণে 6, সিক্সথ অর্ডার ইন্টারফারেন্স ম্যাক্সিমা দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যাবে মানে দেখতে পাওয়া যাবে না, ভ্যানিশ হয়ে যাবে আর কি, ইকুয়াল টু 6। এরকম করে করে m equal to যখন 3 থার্ড অর্ডার মিনিমা, তার সঙ্গে আসবে 3 3 9,
ninth order interference maxima. তার মানে third order, sixth order, ninth order interference maxima, all these are our missing orders. Therefore, এই যদি আমাদের diffraction envelope হয়, এটা যদি আমাদের ডিফ্র্যাকশন এনভেলপ হয় তাহলে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার ডিফ্র্যাকশন মিনিমাম। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। আচ্ছা, এবার বক্তব্য কি? ফার্স্ট অর্ডার মিনিমার সঙ্গে থার্ড অর্ডার ম্যাক্সিমাটা কোইনসাইড করবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি হিসাব মতো থার্ড অর্ডার ম্যাক্সিমাটা থাকার কথা। তাহলে এর বাদিকে 2 নম্বর ম্যাক্সিমা থাকবে, 1 নম্বর ম্যাক্সিমা থাকবে এবং 0th যেটা সেন্ট্রাল অর্ডার ম্যাক্সিমা সেটা থাকবে। তার বাদিকে 1 নম্বর থাকবে, 2 নম্বর থাকবে। তাহলে ইনসাইড দ্য central maxima of diffraction there will be 5 interference maxima present. হিসাবটা বোঝা গেল? আমরা ক্যালকুলেশন থেকে পেলাম ফার্স্ট মিনিমাতে থার্ড ম্যাক্সিমাটা থাকবে। তাহলে সেন্ট্রাল ডিফ্রাকশন ম্যাক্সিমার মধ্যে বাকিগুলো মানে 3-এর বাদিকের গুলো ঢুকে থাকবে। তাহলে 2, 1, 0 ইন্টারফারেন্সের একটা 0th সেন্ট্রাল অর্ডার থাকে, বাদিকের 1, বাদিকের 2, আবার এখানে 3টা মিসিং। So in total there are 5 interference maxima inside the central diffraction maximum. হয়ে গেল এটা। তারপরে আবার কি বলেছে? সেকেন্ড মিনিমার সঙ্গে 6th ম্যাক্সিমাম। তাহলে এখানে আবার 6 নম্বরটা আছে। তাহলে এর মাঝে কি আছে? 3টা এখানে আর 6টা এখানে। তাহলে এর মাঝে আছে 4, এতটা এরকম হবে না, তাহলে এর মাঝে আছে 4 এবং 5। 6-এর পর থার্ডের সঙ্গে 9th, এখানে আছে 9th, তাহলে মাঝে আছে 7, 8, 9। তাহলে 4, 5, 6, 7, 7 আর 8 থাকবে। তাহলে মাঝে থাকবে 7 এবং 8, দুদিকে একই রকম। এবার যদি আমি ডাবল স্লিটটা এরকম বলতাম যে D is equal to 15 mm এবং A equal to 3 mm,
তাহলে প্যাটার্ন কেমন হতো বল দেখি, চটপট, সহজ, এটা বল কেমন হতো। আগে বল মিসিং অর্ডার গুলো কি কি হতো। হ্যাঁ বল। স্যারকে বলো যে কন্যাশ্রী আইডি স্কুল থেকে ট্রান্সফার করে না দিলে কলেজে কিছু করা সম্ভব নয়। হ্যাঁ কিন্তু এখন তো আমি ক্লাস নিচ্ছি। 10:30, 11:30, 12:15, 12:30 পরে একটু স্যারের সঙ্গে তার আমার কথা বলিয়ে দে। তোর কি কিছু প্রবলেম আছে কন্যাশ্রী ফর্মে? স্যার ট্রান্সফারটা কবে করে দেবেন বলেছেন? তাহলে স্যার ট্রান্সফার করে দিয়েছেন, তুই তো ফর্মটা আমাকে ছবি তুলে পাঠা, আমি দেখছি। আচ্ছা তোর ফিল আপ করে দেওয়ার ইচ্ছা তো তুই ফিল আপ করেই আমাকে পাঠা, দিয়ে স্যারকে বল আমি দিয়েছি, পাঠিয়ে দিয়েছি কলেজে। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে, হ্যাঁ। পাসবুকের কপি, তোর নিজের ছবি আর ফর্ম ফিল আপ করে পুরো ছবি তুলে আমাকে পাঠিয়ে দে, দিয়ে আমি দেখছি যদি আমি এন্ট্রি করতে না পারি তখন স্যারকে বলবি এন্ট্রি হচ্ছে না, আর কি করা যাবে। ফার্স্ট পেজের ছবি, হ্যাঁ হ্যাঁ, কলেজে আসতে হবে না, হোয়াটসঅ্যাপ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ তাহলে বল প্যাটার্নটা কিরকম হবে। এনিবডি? যদি D15 হয় আর এটা 3 হয় তাহলে মিসিং অর্ডার কি হবে? প্রথমে মিসিং অর্ডারটাই বল, স্টেপ বাই স্টেপ যাই। What will be the missing orders? এই যে এইভাবে বার করেছিলাম আগের বারেরটা। তোর কি অ্যান্সারটা পরে দিবি, মানে মানে পড়াশোনা করে তারপরে বলবি? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলছি যে অ্যান্সারটা কি পরে দিবি হ্যাঁ ভেবে ম্যাম। নাকি এখন বলবি? হ্যাঁ ম্যাম, এখনই তো দেওয়া যাবে। এখনই বলবো? হ্যাঁ তো বল, বলছিস না কেন? হুম। আচ্ছা, পি সমান 5m হয়েছে। না, ডিটা 15 আর এটা 3।
ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে মিসিং অর্ডারটা কোনটা হবে। হ্যাঁ, হুম, ওখানে পি থেকে পি ইকুয়াল টু 5m হচ্ছে, ওখানটা আমি যদি এবার রাইট, যেভাবে করে ওখানে এবার M1 ধরলে পিটা 5 হবে। ঠিক, হ্যাঁ, এবার 2 3 ধরলে 10 15 এইভাবে হবে। 5 10 15। তাহলে আমি যদি বলি মিসিং অর্ডার কোনগুলো, তাহলে অ্যান্সারটা কি হবে ফুল সেন্টেন্সে বল। মানে 5 10 15 ঠিক আছে, তাহলে কোনগুলো মানে মিসিং অর্ডারটা তাহলে কোনগুলো হলো? তাহলে 5th 10th আহ, 10 15th, 15। হ্যাঁ, এই ইন্টারফেয়ারেন্স ম্যাক্সিমা গুলো মিসিং অর্ডার। মানে ম্যাক্সিমা গুলোই তো মিস হচ্ছে, মিনিমা গুলো তো মিস অবস্থাতেই আছে। তাহলে ইন্টারফেয়ারেন্স ম্যাক্সিমা গুলো হচ্ছে মিসিং অর্ডার। তাহলে এই প্যাটার্নটা কেমন হবে, মানে এখানে যেমন 5টা ম্যাক্সিমা এটার ভেতরে ঢুকেছিল, তাহলে এটার ক্ষেত্রে সেন্ট্রাল যে ডিফ্রাকশন মিনিমা তার ভেতরে এরকম কতগুলো ম্যাক্সিমা ঢুকে থাকবে, সেইটা এবারে বল হিসাব করে। নয়তো খাতায় ছবি এঁকেই বল, কোনো অসুবিধা নেই, আমি ওয়েট করছি। 5 10 15 এরা হচ্ছে মিসিং। আচ্ছা, এটা তোদের হয়তো একটু প্রবলেম হচ্ছে, এটা আমি বলে দিচ্ছি, আরটা আমি করতে দেবো তাহলে। দেখ, আগেরটাতে কি হয়েছিল, 3 নম্বর 6 নম্বর 9 নম্বর এরা মিসিং ছিল, তাহলে ডান দিকে 3 নম্বর মিসিং, বাম দিকেও 3 নম্বর মিসিং। এবার ইন্টারফেয়ারেন্সের কাউন্টিংটা কি হয়, একটা 0 থেকে শুরু হয়, ডান দিকেও যায় বাদিকেও যায়, তাহলে 3 নম্বর মিসিং, তাহলে 2 1 0, আবার এটার 3 এর ডান দিকে 2 1, এরা নিশ্চয়ই ডিফ্র্যাকশন মিনিমার মধ্যে ঢুকে গেছে।
তাহলে 1 2 3 4 আর মাঝে একটা 5, টোটাল 5টা ম্যাক্সিমা এটার ভিতরে ঢুকেছে। এখন যে প্রবলেমটা বললাম সেখানে মিসিং অর্ডার গুলো কোনগুলো? 5 10 15 এইসব ইন্টারফিয়ারেন্স ম্যাক্সিমা হচ্ছে মিসিং অর্ডার। যদি অসুবিধা হয় বুঝতে, তোদের সুবিধার জন্য আমি আরো সুবিধা করছি। মানে ব্যাপারটা বেসিক্যালি এরকম, এই যে ইন্টারফিয়ারেন্স ম্যাক্সিমা ধর অনেকগুলো আছে, ঠিক আছে। এবার ইন্টারফিয়ারেন্সে আমরা কি দেখেছিলাম, সবসময় একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে যেটা কিনা সবসময় ব্রাইট হয়, সেন্ট্রাল পয়েন্ট ইজ ব্রাইট। তো আমি কোনো একটা ম্যাক্সিমাকে 0 ধরলাম, এটা ডান দিকে কি হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, বাম দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এগুলো কি হলো? এগুলো হলো ইন্টারফিয়ারেন্স। এবার হিসাবে কি বলছে? 5 নম্বর 10 নম্বর 15 নম্বর ইন্টারফিয়ারেন্স ম্যাক্সিমারা নেই। তাহলে এবার মুছে দিই, কে কে নেই? 1 2 3 4 5, 5 নম্বর নেই, 10 নম্বর নেই, বাদিকেও 5 নম্বর নেই, 10 নম্বর নেই। তো 5 10, 5 10, so these are missing. কোন অর্ডার গুলো মিসিং অর্ডার বললে খালি 5 10 15 বলে ছেড়ে দিবি না, কিন্তু ওরকম করলে কিন্তু হবে না। মিসিং অর্ডার মানে তারা তো একটা কারোর অর্ডার, হয় ইন্টারফারেন্স নয় ডিফ্রাকশন, একটা কিছু বলতে হবে। 5th 10th 15th ইন্টারফারেন্স ম্যাক্সিমা আর দ্য মিসিং অর্ডারস। ওকে, তো হলো পয়েন্ট হলো যে এই মিসিং গুলো কেন মিসিং হয়েছে? কেননা m equal to 1 2 3 এই ডিফ্রাকশন মিনিমা গুলো ওই ম্যাক্সিমার সঙ্গে কোইনসাইড করেছে, একই জায়গায় তৈরি হয়েছে। তার মানে এখানে ডিফ্রাকশন মিনিমা আছে। ঠিক আছে, তাহলে এখানে ডিফ্রাকশন মিনিমা আছে। কত নাম্বার মিনিমা আছে? ফার্স্ট মিনিমা। এম এর ভ্যালু 1, তারপরে এখানে কি আছে? সেকেন্ড মিনিমা আছে, এম এর ভ্যালু 2, আর এগুলো কার ভ্যালু? এগুলো হচ্ছে পি এর ভ্যালু, পি 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 পি। ক্লিয়ার? তার ডিফ্রাকশনের এটা বাঁদিকের মিনিমা, এটা ডান দিকের মিনিমা, তাহলে এদেরকে কে কানেক্ট করবে? দা সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে কি হলো? 1 2
3 4 5 6 7 8 9 9 ইন্টারফারেন্স ম্যাক্সিমা আর ইনসাইড, জায়গা নেই বলে বাইরে লিখছি, ইনসাইড ডিফ্র্যাকশন সেন্ট্রাল ম্যাক্সিমা। পাঁচ যদি মিসিং অর্ডার হয়, প্রথম মিসিং অর্ডার যদি 5 হয়, তাহলে 5-এর বাদিকে 4, এটা ডান দিকের পোর্শন থেকে, আবার বাদিকের পোর্শন থেকে 4 এবং মাঝে একটা শূন্য, অর্থাৎ টোটাল 9 অর্ডারস। 9টা পিক এই ভিতরটার মধ্যে ঢুকে আছে। অবভিয়াসলি এটা রিয়েল পিকচার নয়, রিয়েল পিকচার উইল বি এরকম। মানে পিকগুলো আর কি একদম পুরো ডিফ্র্যাকশনের এনভেলাপের মতো করে যাবে, বুঝেছিস? সিমিলারলি এটা 1 নম্বর মিনিমা, আর ওটা 2 নম্বর মিনিমা, তাদেরকে কানেক্ট করবে জাস্ট এর পরেরটা, এইরকম ভাবে ব্যাপারগুলো হবে, ঠিক আছে? দেখ এখন তো সবাই মুখে কুলু পেটে বসে আছিস, তাহলে বুঝতে পেরেছিস কিনা সেটা বোঝার জন্য আমি আরেকটা দিচ্ছি, এটা আমাকে করে পরে দেখাবি। এটা হচ্ছে d = 20 mm আর a = 5 mm, এটা একটা দেখাবি। আর আরেকটা দেখাবি d = 20 mm আর a = 6 mm. Draw the diffraction pattern. হোমওয়ার্ক। আচ্ছা, এগুলোকে আমি আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলছি না, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই সব সারা সেমিস্টার পড়া হয়ে গেল, তারপরে হঠাৎ করে একদিন কি বলে গোটা সিলেবাস করে এসে লোকে পরীক্ষা দিল, ওইভাবে আমি পরীক্ষা নিই না। আমি পুরো সেমিস্টার জুড়েই বিভিন্ন জিনিস অ্যাসাইনমেন্ট বাড়িতে দেব, সেটা যে সবগুলোতেই ঠিক মতন মানে রেগুলার পারফরমেন্স যার ভালো হবে, মোট কথা এটাই, মানে যে কনসিস্টেন্টলি ক্লাস করবে এবং অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক ভাবে দেবে এবং প্রায় সবগুলোতেই আর কি মানে রেগুলারিটি যার আছে, ঠিক আছে? সারা বছর কিছু পড়াশোনার সঙ্গে সম্পর্ক নেই, যে পরীক্ষাটাকে হঠাৎ করে একজন পড়ে বই থেকে লিখে টিখে সব ইয়ে করে ফেলবে, ওইটাতে ওই রকম ভাবে কিন্তু আমি পরীক্ষা নিই না। মানে তাও আগে নিতাম যখন অফলাইন হতো, অনলাইনে তো একদমই ওটা চাইছি না। তো আমি যে ক্লাসগুলোতে হোমওয়ার্কগুলো দেবো সেগুলো পারতে হবে, না পারলেও অন্তত অ্যাটেম্প করতে হবে। যদি কঠিন অঙ্ক হয়, যেমন 14.7 প্রবলেমটা একটু কঠিন ছিল, কিন্তু চেষ্টা করতে হবে। মানে আমি দেখতে চাই যে তোরা জিনিসটাকে বোঝার চেষ্টা করছিস কিনা। যে সব থেকে বেশি চেষ্টা করবে সেই নাম্বারটা বেশি পাবে, বুঝেছিস? ফলে আমি ইন্টারনাল অ্যাসেসমেন্টের নোটিস একটা পরে করা হবে, কিন্তু আমি ওই পরীক্ষাটা আমি আর নেব না। আমি রেগুলার যা হোমওয়ার্ক দিই, ছোট ছোট হোমওয়ার্ক, সেগুলোই আমাকে দিতে হবে, সেগুলোর বেসিসেই মার্কিং হবে। আচ্ছা, তাহলে এইটা করবি, এটা একটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের সেই অরিজিনাল প্রবলেমটা যেটা লিখছিলাম। এখানে বলেছে ফ্রাউনহোফার ডাবল স্লিট প্যাটার্ন, মিসিং অর্ডারটা বলে দিয়েছে, তাই না? 4th অর্ডার ম্যাক্সিমাম ইজ মিসিং। এই যে দেখছিস তো, মিসিং অর্ডার মানে তোকে কোন ম্যাক্সিমাটা মিস হলো সেটা তোকে বলতে হবে। এটা একটু খেয়াল রাখিস যে মিনিমা কিন্তু মিস হয় না, মিনিমা তো নেই, মানে ওটা তো নেই মিনিমাম ইন্টেন্সিটি, ফলে মিনিমাটা কিন্তু মিস হয় না। মিস কোনটা হবে? যে ম্যাক্সিমা ছিল সে নেই, ফলে ম্যাক্সিমাটা হচ্ছে মিসিং অ্যাকচুয়ালি। তাহলে মিসিং অর্ডার লিখতে হলে তোকে বলতে হবে যে কোন অর্ডারে ম্যাক্সিমাটা মিস হয়েছে। তা 4th অর্ডার ম্যাক্সিমা ইজ মিসিং, আর ডিস্টেন্স বিটুইন টু ম্যাক্সিমা adjacent to the 0 order maximum is 5 millimeter.
এই ছবিগুলোকে খেয়াল কর, ঠিক আছে? জিরো অর্ডার, তার অ্যাডজেসেন্ট দুটো, তাদের মধ্যে গ্যাপ, এই গ্যাপটা বলে দিয়েছি। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ এগোই। প্রথমত ফোর্থ অর্ডার ম্যাক্সিমা মিসিং, তাহলে ডি বাই এ অর্থাৎ এ প্লাস বি বাই এ ইকুয়াল টু 4, সুতরাং বি ইকুয়াল টু 3a, এটা পাওয়া গেল। নেক্সট কি সব ম্যাক্সিমামের মধ্যেকার ডিস্টেন্স? ম্যাক্সিমার কন্ডিশন কি? বল, ডাবল স্লিট ডিফ্র্যাকশনে ম্যাক্সিমা পাওয়ার কন্ডিশন কি? সুবিধার জন্য যেই পেজে আলোচনা হয়েছিল পেজটা আমি খুলে দিচ্ছি। What is the condition for interference maxima? It is, তো পটাপট বলা উচিত, যখন ভয় পাস। d sin theta equal to plus minus p lambda, এটা হচ্ছে ম্যাক্সিমার কন্ডিশন। সো এই এখন ডিস্টেন্স বিটুইন টু ম্যাক্সিমা অ্যাডজাসেন্ট টু জিরো অর্ডার ম্যাক্সিমা, যেমন এই ছবিটাতে এটা জিরো অর্ডার, অ্যাডজাসেন্ট মানে কি তার সংলগ্ন, তাহলে তার সংলগ্ন মানে হচ্ছে ফার্স্ট অর্ডার, মানে p ইকুয়াল টু প্লাস মাইনাস 1, অর্থাৎ বেসিক্যালি p ইকুয়াল টু 1। সুতরাং d sin theta equal to plus minus lambda, okay? Therefore তাহলে এটা ফার্স্ট অর্ডার ম্যাক্সিমার জন্য, তাহলে sin theta 1 করছি, তাহলে sin theta 1 approximately theta 1, this is equal to lambda by d, এবং d is equal to 4a। এটা কিন্তু থিটা 1 বেরোলো, অর্থাৎ কি এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, এটা সোজাসুজি লাইন, এই অ্যাঙ্গেল, ঠিক আছে? এখন বক্তব্য হলো যে এখানে তো স্লিটটা আছে, ঠিক আছে, ভালো কথা, এরকম স্লিট আছে আর এটা হচ্ছে অ্যাঙ্গেল, কিন্তু সেপারেশন আমাকে এখানে কি বলে দিয়েছে? ডিস্টেন্স বিটুইন এইটা সেপারেশনটা 5 মিলিমিটার, তার মানে আমাকে এই যে স্ক্রিনের উপরে এই সেপারেশনটা বলে দিয়েছে, এই যে দূরত্ব সেইটা বলে দিয়েছে। তাহলে শুধু অ্যাঙ্গেল পেলেই তো হবে না, আমাকে দূরত্বটা জানতে হবে। দূরত্ব জানতে গেলে আমাকে কোন ডিস্টেন্সটা জানার দরকার আছে, এই ব্যাপারটা জানার দরকার আছে, তাহলেই আমি অ্যাঙ্গেল দিয়ে সেটাকে গুণ করে এই সেপারেশনটা পেতে পারি। তাহলে এই ডিস্টেন্সটা আমি অঙ্কটা থেকে কিভাবে পাবো? অঙ্কটা শুরুতে বলেছিল একটা জিনিস, সেটা হলো ফ্রাউনহোফার ডাবল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন অবজার্ভ করা হচ্ছে কোথায়? ইন দ্য ফোকাল প্লেন অফ আ লেন্স যার কিনা ফোকাল লেন্থ 0.5 মিটার। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে যে আমি যখন ডাবল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন অবজার্ভ করছি, তখন আমি তো অ্যাকচুয়ালি কি করছি, আমি তো ওই ছবিটাকে এঁকেছি,
বেসিক্যালি দুটো স্লিট এরকম ভাবে থাকে, তারপর এরকম এটা বেরোয়, আমি দেখিয়ে দিলাম পর্দার উপর এরকম এরকম ভাবে ব্যাপারটা তৈরি হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ইন প্রিন্সিপাল যেহেতু ফ্রাউনহোফার ডিফ্রাকশন প্যাটার্ন, মানে দেখ অনেকগুলো ব্যাপার আছে এখানে। ফার্স্ট কথাটা হচ্ছে যে দ্য রেজ কনসিডার্ড হিয়ার আর প্যারালাল, কেননা এটা কি ফার ফিল্ড, স্ক্রিন এবং সোর্স দুটোই অনেক দূরে থাকে। তো আমি এখানে ছবি আঁকার সুবিধার জন্য স্ক্রিনটাকে দেখিয়ে সরাসরি প্যাক করে এরকম দেখিয়ে দিলাম যেরকম ভাবে লাইটটাই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা হয় না। অ্যাকচুয়ালি প্যারালাল রে বেরোয়, এবার ওই সমস্ত প্যারালাল রে কে মিট করাতে গেলে অ্যাকচুয়ালি কনভেক্স লেন্সের হেল্প নিতে হবে। প্যারালাল রে গুলো অনেক দূরে গিয়ে কোথাও একটা তো অবশ্যই মিট করবে, কিন্তু আমি তো স্ক্রিনটাকে অত দূরে রাখতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, প্যারালাল রে গুলোকে একটা কনভেক্স লেন্স দিয়ে কনভেক্স লেন্সের ফোকাল প্লেনে এদেরকে মিট করিয়ে প্যাটার্নটাকে আমাকে ক্রিয়েট করতে হবে। এই হচ্ছে মেন গল্প, যার জন্য আমরা রিয়েল এক্সপেরিমেন্টে আইপিস ইউজ করি। আইপিস মানে কিন্তু একটা কনভেক্স লেন্স, এবং আমরা যে সো কল্ড স্ক্রিন, the screen is actually the focal plane of the convex lens. সুতরাং এই যে the so called distance, এই যে distance, এটা actually nothing but the focal length of the convex lens. তাহলে এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এইটুকু ডিস্টেন্স, this distance must be equal to f theta. ঠিক আছে, তাহলে কি সেন্ট্রাল 0th অর্ডার থেকে ফার্স্ট অর্ডার পর্যন্ত ডিস্টেন্স f থিটা, তাহলে সেন্ট্রাল অর্ডারের দুদিকের ফার্স্ট অর্ডারের মধ্যে ডিস্টেন্স কি হবে, 2f থিটা। তাহলে গল্প যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2f lambda by 4a is the distance between two maxima adjacent to the 0th order, সেটাই বলে দিয়েছে 5 mm। এখানে আমি ল্যামডা জানি, f জানি, তাই এখান থেকে I directly get the value of the slit width। ঠিক আছে, অঙ্কটা ক্লিয়ার? কোনো পয়েন্টে কোনো রকম অসুবিধা হলে, ভিজুয়ালাইজেশনের অসুবিধা হোক, ব্যাপারটা কি হচ্ছে বোঝাই গেল না, যে কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। কারণ এরকম ভাবিস যে লজ্জার ব্যাপার, সবাই বুঝতে পেরে গেছে আমি বুঝতে পারছি না, এটা কিন্তু ঠিক নয়। আসলে সকলেই মনে মনে এটাই ভাবছে, তাই জন্যই হয়তো কেউ কিছুই জিজ্ঞেস করছে না। না বুঝতে পারার মতো লজ্জার কিছু নেই, না বুঝে ব্যাপারটা এগিয়ে যাওয়া বা বুঝেছি বলাটা হচ্ছে কি একটা লজ্জার ব্যাপার। কারণ ইভেনচুয়ালি তুই তারপরে আর বেশি দূর প্রোগ্রেস করতে পারবি না, শুরু থেকেই প্রত্যেকটা স্টেপে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাই মাল্টিপল স্লিট। তাহলে এতক্ষণ আমরা ইন্টিগ্রেট করছিলাম, প্রথমবার তো জাস্ট একটার উপরেই করেছিলাম, এটা আমাদের অরিজিনাল। তারপরে ছিল বিটা জেড, যেখানে হচ্ছে গিয়ে বিটাটা ছিল কে সাইন থিটা। প্রথমবার শুধুমাত্র পুরো ব্যাপারটাকে শুধুমাত্র 0 থেকে a পর্যন্ত ইন্টিগ্রেট করেছিলাম। পরের বার ডাবল স্লিটে যখন এলাম তখন আমরা এটাকে d থেকে d প্লাস a পর্যন্ত আরো একটা পার্ট ঢুকিয়েছিলাম। এটা যদি ট্রিপল স্লিট হতো তাহলে আরো একটা পার্ট ঢোকাতাম, 2d থেকে 2d প্লাস a।
যেটা করতে বলেছিলাম তোদের। যদি এনটা স্লিট হয় তাহলে লাস্ট টার্মটা কি হবে? তিনটে হলে এখানে 2 হয়, দুটো স্লিট হলে এখানে 1 হয়, তাহলে লাস্ট টার্মটা হবে ফর n slits n-1d থেকে n-1d প্লাস a আর to the power I beta z dz। ছবিটা এরকম হবে। আচ্ছা, এটা 3 স্লিটের জন্য আছে, যাই হোক। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম, এইভাবে অ্যাঙ্গেলটা মাপছে, এটা সেন্ট্রাল, মানে একদম নিচেরটা এটা, তারপর আস্তে আস্তে উপর দিকে উঠেছে, এখান থেকে থিটা মাপছি, তো করে করে এরকম সবগুলো, ঠিক আছে। তো ওভারঅল এফেক্ট মানে হচ্ছে টোটাল কমপ্লেক্স ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট পি, সেটা হচ্ছে এইটা। প্রত্যেকটাকে ইন্টিগ্রেট করতে হবে, এমনিতে সবার থেকে আর তো কমন যাবেই, সবার থেকে আর কমন যাবে, এবং ইন্টিগ্রেট করে সবার নিচে একটা করে আই বিটা আসবে। এবং ডাবল স্লিটের ক্যালকুলেশনটা যদি খেয়াল থাকে তাহলে সবার থেকেই একটা করে ই টু দা পাওয়ার আই বিটা এ -1 এই একটা টার্ম কমন নেওয়া যাবে। নিশ্চয়ই মনে আছে ডাবল স্লিটের ক্ষেত্রে আমরা এইরকম একটা ব্যাপার পেয়েছিলাম। এটা ছিল ফর দ্য সিঙ্গেল স্লিট পোর্শন, আর এটা কি ছিল? দুটো স্লিটের মধ্যে ইন্টারফিয়ারেন্স পোর্শন। কিন্তু এখন দুটোর বদলে আরো ফার্দার স্লিটস অ্যাড হয়েছে, তাহলে এটা এখানেই শেষ হবে না, এখন এক্সট্রা টার্ম ঢুকবে কি প্রত্যেকটার করেসপন্ডিং, তাহলে ই টু দ্য পাওয়ার আই বিটা ডি তো ছিলই, তারপর আবার 2d দূরত্বে আরেকটা স্লিট যোগ হয়েছে, 3 স্লিট হলে এখানেই শেষ হয়ে যেত। আচ্ছা, কিন্তু তারপর 4th স্লিট আছে 3d দূরত্বে, এরকম করতে 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 the last slit is at a distance n-1d। এইটা হচ্ছে আমার টোটাল কমপ্লেক্স ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট পি। এবার এটা হচ্ছে একটা, এটা কি? এটা হচ্ছে একটা জিপি সিরিজ। গুণোত্তর প্রগতি নিশ্চয়ই মনে আছে, প্রত্যেকটা টার্ম আগের টার্মের সঙ্গে একটা নির্দিষ্ট রেশিও থাকে, এখানে প্রত্যেকটা টার্মেরই আগের টার্মের সঙ্গে একটা নির্দিষ্ট রেশিও আছে, and that ratio is e to the power I beta d। ওকে, এবং প্রথম টার্মটা হচ্ছে 1 এবং টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে n, কারণ লাস্টেরটা n-1 আর শুরুতে একটা এক্সট্রা 1 আছে, তো টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে n। সুতরাং এই যে পুরো জিনিসটা, এই যে পুরো সামেশনটা, that summation is equal to e to the power n minus r to the power n by a minus r, অর্থাৎ 1 minus e to the power I beta nd by 1 minus e to the power I beta d। এটা হচ্ছে এই ব্র্যাকেট, এই সামেশনটা, ঠিক আছে। সো
কমপ্লেক্স ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট পি, সেটা কি পাচ্ছি? হ্যাঁ, এবার আচ্ছা, আর বাই আইবিটা এটাকে যেমন সিম্পলিফাই আগের বার করেছিলাম, সি বাই আর নট and yp star so intensity at point P তারপর এটাকে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, ডি টার্মগুলোকে একে অন্যের সঙ্গে গুণ করতে হবে, এ টার্মগুলোকে একে অন্যের সঙ্গে গুণ করতে হবে। করলে পরে effectively what we will get is এইটা। তারপর এটাকে রিরাইট করে, অর্থাৎ উপর নিচে 2 2 কেটে যাবে, একটা 2 বেরিয়ে আসবে, 1 মাইনাস কস বিটা এ, সেটাকে আবার 2 সাইন স্কোয়ার, এইগুলো সমস্ত লেখা যাবে। রিরাইট করে আমরা পাবো আই নট সাইন স্কোয়ার বিটা এ বাই 2, এটা ইকুয়েশন থেকে, বাই বিটা এ বাই 2 হোল স্কোয়ার, এটা আমাদের পরিচিত ফর্ম, প্রত্যেকবারই পাচ্ছি দ্য ডিফ্র্যাকশন টার্ম। তার সঙ্গে যেটা পাবো ওইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং, মানে সো কল্ড ইন্টারফারেন্স, যেটা পাওয়ার কথা। এই এটার থেকে এটা এবং এটার থেকে এটা, ঠিক আছে? তাহলে এফেক্টিভলি কি দাঁড়ালো? ডাবল স্লিট ইন্টারফারেন্স, cos স্কোয়ার গামা, গামা পাই ডি সাইন থিটা বাই ল্যামডা, সিঙ্গল স্লিট
ডিফ্র্যাকশন। সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, সামনে একটা আই নট আছে, যাক ওটা তো একটা ফিক্সড পার্ট, ওটা এখন লিখছি না। সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, আলফা ইজ পাই এ সাইন থিটা বাই ল্যামডা, ডাবল স্লিট diffraction, sin square alpha by alpha square cos square gamma, alpha আর gamma একই রকম, n slit diffraction, sin square alpha by alpha square sin square n gamma by sin square gamma, alpha আর gamma একই রকম। ডাবল স্লিট ডিফ্র্যাকশনটা পেলাম সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন এবং ডাবল স্লিট ইন্টারফারেন্স। তাহলে এন স্লিট ডিফ্র্যাকশনটা কি পাওয়া উচিত, এক্সপেকটেশনস কি, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন এবং এটা আসলে বের করা হয় না, তাই বের করলে দেখা যাবে যে দিস পার্ট ইজ নাথিং বাট এন স্লিট ইন্টারফারেন্স। যদি কেউ চাস তাহলে এটা ট্রাই করে দেখতে পারিস, যে যেমন ভাবে ডাবল স্লিট ইন্টারফারেন্স যেমন ভাবে cos স্কয়ার গামা বেরিয়েছে, সেরকম ভাবে এন স্লিট ইন্টারফারেন্স sin স্কয়ার n গামা বাই sin স্কয়ার গামা বেরোয়। ঠিক আছে, আরেকটা জিনিস হলো n equal to 2 বসিয়ে কি হয় দেখ, sin স্কয়ার গামা cos স্কয়ার গামা বাই sin স্কয়ার গামা অর্থাৎ 4 cos স্কয়ার গামা। রিমেম্বার এখানে আমাদের সামনে একটা 4 আই নট ছিল, আর এখানে সামনে কেবলমাত্র আই নট আছে, এখানে সামনে কেবলমাত্র আই নট আছে। তাহলে বোঝা গেল এটার এই পার্টটা is actually the 4 cos square gamma of double slit diffraction। তার মানে এটা হচ্ছে most generalized expression for diffraction। এটা হলো ইন্টারফারেন্স টার্ম, এটা হলো ডিফ্র্যাকশন টার্ম। তাহলে আমাদের বেসিক প্রোটোকলটা একই আছে, খালি স্লিটের সংখ্যা বেড়ে যাওয়াতে ব্যাপারটা দেখতে অন্যরকম হয়ে গেছে। এবং n equal to যখন 2 তখন জিনিসটা আবার ডাবল স্লিট ডিফ্র্যাকশনেই ফেরত আসছে, এবং n equal to যখন 1 তখন জিনিসটা গোটাটাই সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে ফেরত যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার মাল্টিপল স্লিটের প্যাটার্নটা ডাবল স্লিটের ক্ষেত্রে যেমন সহজেই সিঙ্গেল স্লিটের মিনিমা ইন্টারফারেন্স ম্যাক্সিমা করে টোরে হয়ে গেছিল, মাল্টিপল স্লিটের ক্ষেত্রে ব্যাপারটা অতটাও সোজাসাপটা নয়।
ঠিক আছে, এখানে একটু ঘাটাঘাটি করতে হবে জিনিসটাকে নিয়ে। তাহলে এইটা হচ্ছে আমার ডিফ্র্যাকশন এনভেলাপ, যেটা সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। আর এই সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা, ডিফ্র্যাকশন এনভেলাপটা ওভারঅল যেমন থাকার থাকে, আর সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা এখান থেকে আমি ম্যাক্সিমা মিনিমাটা পাবো। মানে এটা কিন্তু ডাবল স্লিটে যেমন ছিল তেমন, এটা যদি মনে করে দেখিস যে ডাবল স্লিটেও কিন্তু ওভারঅল এনভেলাপটা ডিফ্র্যাকশনের মতন ছিল, আর ভেতরকার ম্যাক্সিমা মিনিমার ব্যাপারটা ইন্টারফেয়ারেন্সের ম্যাক্সিমা মিনিমা অনুযায়ী ডিসাইড হয়েছিল। এইভাবে ব্যাপারটাকে ভাবলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাকে বেসিক্যালি সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা, সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা, এই ব্যাপারটাকে নিয়ে একটুখানি রিসার্চ করতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে। এবার সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা এই টার্মটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা সাইনের একটা বিশেষ প্রপার্টি জানি, যেমন ডিফ্র্যাকশনের ক্ষেত্রেও সেটা কাজে দিয়েছিল, সেটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, আলফা ইকুয়াল টু 0, এটা কিন্তু একটা ম্যাক্সিমা ছিল। whereas আলফা ইকুয়াল টু এম পাই, মানে যদি ভুলে গিয়ে থাকিস আরেকবার সিঙ্গেল স্লিটের ক্যালকুলেশনটা দেখি। এই যে আলফা ইকুয়াল টু এম পাই, এটা মিনিমা, কিন্তু আলফা ইকুয়াল টু 0 এটা ছিল ম্যাক্সিমা। ঠিক আছে, এই জিনিসটা একটুখানি পিকুলিয়ার, মানে যেহেতু এটা সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, সেই জন্যই ব্যাপারটা এরকম হচ্ছে। মানে বলতে চাইছি যে এই ধরনের যে টার্মটা এখানে এমনিতে সাইন আলফা যখন 0, তখন সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার 0, কিন্তু যদি বাই চান্স আলফাটা নিজেও 0 হয়, তখন কিন্তু ওভারঅল মানে ইন্টেন্সিটিটা 1 হয়ে যাবে। মানে সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার এই ধরনের জিনিসের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে এমনিতে সাইন আলফা 0 হলে আমি মিনিমা পাবো, কিন্তু যদি তলাটা 0 হয়ে যায় তাহলে আবার আমি ম্যাক্সিমা পাবো। এই সেম জিনিসটা এটার ক্ষেত্রেও কাজ করবে। সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা, এমনিতে সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা এই কোয়ান্টিটিটা এমনিতে মিনিমা হবে বা মিনিমা দেবে যখন সাইন এন গামা 0 হবে, কিন্তু সাইন গামা যখন 0 হবে না। যদি সাইন এন গামাটা 0 হয় এবং সাইন গামাটাও 0 হয়, তখন কিন্তু it will give a maximum। এদিকে আবার ঝামেলা কি, এন গামাটা আবার গামারই একটা মাল্টিপল। ঠিক আছে, তাহলে কিরকম হলো ব্যাপারটা, সাইন এন গামা 0 আর সাইন গামাটা নন 0, তখন মিনিমা, আর দুজনেই যখন 0 তখন ম্যাক্সিমাম। গামার বিভিন্ন পসিবল ভ্যালু দিয়ে আমি যদি ব্যাপারটাকে স্টাডি করতে চাই, এবার এটা দেখ ভালো করে, ধরা যাক n ইকুয়াল টু 5, ঠিক আছে, 5টা স্লিট আছে। এবার আমি গামার ভ্যালু লিখছি, গামার ভ্যালু 0,
গামার ভ্যালু পাই, গামার ভ্যালু 2 পাই, গামার ভ্যালু 3 পাই। অর্থাৎ ইন শর্ট গামার ভ্যালু যদি m পাই হয় তাহলে সাইন গামা 0। এখন বক্তব্য হলো গামার ভ্যালু যদি 0 পাই 2 পাই 3 পাই হয় তাহলে 5 গামার ভ্যালুগুলো কি কি হবে? 0, 5 পাই, 10 পাই, 15 পাই। তাহলে গামার ভ্যালু যখন m পাই তখন সাইন গামা 0 এবং সাইন n গামাও 0, মানে এটা বাই ডিফল্ট, মানে এটা তো হবেই। গামাটাই যদি m পাই হয় তাহলে n গামাটাও তার আরো কিছু ইন্টিগ্রাল মাল্টিপল হবে। তার মানে বোঝা গেল গামা যদি m পাই হয় তাহলে উপর নিচে সব 0। সো দ্যাট মিনস উই উইল গেট ম্যাক্সিমা। ঠিক আছে, এই ভ্যালুগুলোতে এইটা এইটা এটা এটা এই ভ্যালুগুলোতে আমি সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা এটার একটা হাইয়েস্ট ভ্যালু পাবো। আচ্ছা এক মিনিট, ও আচ্ছা এটাই ভাবছিলাম। মিসপ্লেসড হয়ে গেছে। এই তো এখানে ছবিতেও সেটা দেখা যাচ্ছে যে 0 পাই 2 পাই 3 পাইতে ম্যাক্সিমা পাওয়া যাচ্ছে, তবে ম্যাক্সিমার হাইট গুলো কমতে কমতে গেছে। এটা কেন বা কিসের জন্য কমতে কমতে গেছে বা কিভাবে কি হয়েছে সেটা আমরা একটু পরে দেখছি। ওকে, নেক্সট বক্তব্য হলো এই 0 আর পাই এর মাঝখানে কিছু কিছু ভ্যালু থাকবে যেখানে ইন্টেন্সিটি উইল বি 0। কেন? যেমন মনে কর 5 গামার ভ্যালু যখন পাই, অর্থাৎ গামার ভ্যালু যখন পাই বাই 5, তখন তো 5 গামার ভ্যালু পাই হবে, তারপর 5 গামার ভ্যালু 2 পাই হতে পারে। মানে বলতে চাইছি যে দুটো যে ম্যাক্সিমা, এই যে ম্যাক্সিমা গুলো এদেরকে বলা হয় প্রিন্সিপাল ম্যাক্সিমা। ঠিক আছে, এটা all these are called principal maxima, যাদের জন্য আমি সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা এই ব্যাপারটা আমি 5 পেয়েছি, মানে হাইয়েস্ট ভ্যালু। এখন দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমা মানে কি 5 গামার ভ্যালু 0 তারপর 5 পাই, তাহলে এর মাঝখানে পাই 2 পাই 3 পাই 4 পাই এই সমস্ত ভ্যালু থাকবে। এই ভ্যালুগুলোর ক্ষেত্রে সাইন এন গামাটা 0, মানে 5 গামার ভ্যালু পাই 2 পাই 3 পাই 4 পাই তাহলে এটা 0, কিন্তু সাইন গামা এটা তো 0 নয়, কেননা গামার ভ্যালু তো পাই বাই 5, এটার জন্য গামার ভ্যালু 2 পাই বাই 5, এটার জন্য গামার ভ্যালু 3 পাই বাই 5। তাহলে ইন্টারমিডিয়েট যে ভ্যালুগুলো আছে 5 গামার, সেগুলোর জন্য তো সাইন গামাটা 0 নয়, সেই জন্য এরা সকলেই মিনিমা হচ্ছে। তাহলে দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমার মধ্যে আমি 1 2 3 4 চারটে মিনিমা পাচ্ছি। এখানে n equal to 5, দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমার মধ্যে n-1টা মিনিমা পাওয়া যাচ্ছে।
এখানেও তাই 6 পাই 7 পাই 8 পাই 9 পাই চারটে মিনিমাম, 11 পাই 12 পাই 13 পাই 14 পাই চারটে মিনিমাম। এদেরকে বলা হয় সেকেন্ডারি মিনিমা। এবার মিনিমা থাকলেই ম্যাক্সিমা থাকতেই হবে, মানে বলতে চাই যে মাঝখানে যে ছোট ছোট মিনিমা পাওয়া গেল তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই আবার ছোট ছোট ম্যাক্সিমা আছে, সেই ম্যাক্সিমা গুলোকে বলা হয় সেকেন্ডারি ম্যাক্সিমা। তাহলে n ইকুয়াল টু 5, পরপর দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমার মধ্যে n-1টা মিনিমা এবং n-2টা সেকেন্ডারি ম্যাক্সিমা, যেগুলো সাইজটা খুব ছোট হয় এবং সাধারণত ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে এগুলো খুব একটা ভালোভাবে বোঝা যায় না। ঠিক আছে, সো এখানেও একই ব্যাপার। সো দ্য প্রিন্সিপাল ম্যাক্সিমা কন্ডিশনটা কি? গামা ইকুয়াল টু এম পাই, এইটা হচ্ছে কন্ডিশন। কারণ গামা এম পাই হলে এন গামা সাইন গামাটাও জিরো এবং সাইন এন গামাটাও জিরো। তাহলে গামা 0 পাই 2 পাই 3 পাই অর্থাৎ এম ইকুয়াল টু 0 1 2 3 এগুলো প্রিন্সিপাল ম্যাক্সিমা। তার জন্য করেসপন্ডিং 5 গামাটা হবে 0 5 পাই 10 পাই 15 পাই। 0 আর 5 পাই এর মধ্যে পাই 2 পাই 3 পাই 4 পাই এগুলো কি হবে? এগুলো হবে মিনিমা। নাও হোয়াট অ্যাবাউট দ্য ইন্টেন্সিটি, মানে ভ্যালু অফ দ্য ইন্টেন্সিটি। আচ্ছা এক মিনিট, সবগুলোতেই এরকম আছে। দাঁড়া একটু ঠিক করে নি এটাকে। আচ্ছা পিডিএফটাতেও কি একই অবস্থা? পিডিএফটাই ঠিক আছে। আচ্ছা এটাতেই দেখ, তাহলে n ইকুয়াল টু 5, গামা হচ্ছে 0 পাই 2 পাই 3 পাই এরকম যদি হয় তাহলে তার জন্য করেসপন্ডিং 5 গামা হবে 0 5 পাই 10 পাই 15 পাই এবং তাদের মাঝখানে পাই 2 পাই 3 পাই 4 পাই এই সমস্ত থাকবে। n ইকুয়াল টু 5 এবং তাদের মাঝখানে চারটে মিনিমা এবং তাদের মাঝখানে তিনটে ম্যাক্সিমা। তো প্রিন্সিপাল ম্যাক্সিমা কাদেরকে বলছে? এই যে বড় বড় মাথাগুলো এগুলো প্রিন্সিপাল ম্যাক্সিমা, যেখানে গামা 0 পাই 2 পাই 3 পাই অর্থাৎ m এর ভ্যালু 0 1 2 3। তাহলে কন্ডিশন ফর প্রিন্সিপাল ম্যাক্সিমা ইজ গামা ইকুয়াল টু m পাই। গামা ইকুয়াল টু m পাই অর্থাৎ d sin থিটা ইকুয়াল টু m ল্যামডা। এটা হচ্ছে আমার সেই আদি ও অকৃত্রিম ইন্টারফিয়ারেন্স ম্যাক্সিমার ডেফিনেশন। এদের জন্য ইন্টেন্সিটি ভ্যালু মানে ইজ প্রপোর্শনাল টু 5, মানে নাম্বার অফ দ্য স্লিট। আচ্ছা এই জিনিসটা কি করে এলো?
এই জিনিসটা কি করে এলো? আচ্ছা, গামা এম পাই হলে ম্যাক্সিমা পাচ্ছি আমরা, সেটাই আমরা দেখতে পেলাম। এখন আমি যদি মানে আমার ইন্টেন্সিটি টার্মটা হচ্ছে সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা, আর গামা এম পাই হলে আমি পাচ্ছি ম্যাক্সিমা, তাই তো? এবার আমি যদি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করি বা লাপিটাল যেটাই বলিস তোরা, তাহলে গামা টেন্স টু এম পাই সাইন এন গামা বাই সাইন গামা, লাপিটাল অ্যাপ্লাই করলে উপরেরটা হবে এন কস এন গামা আর নিচেরটা হবে সাইন গামা থেকে কস গামা। এবার আমরা গামা ইকুয়াল টু এম পাইটা এখানে বসিয়ে দিলাম, তার ফলে উপর নিচে ক্যান্সেল আউট হয়ে আমি পাচ্ছি অনলি ক্যাপিটাল এন। So the intensity of principal maxima is এইটা। মানে বোঝা গেল? আমি ওভারঅল ইন্টেন্সিটি প্যাটার্ন পেয়েছিলাম কিরকম, I0 সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা। তারপর আমি কি বললাম, এটা হচ্ছে আমার ডিফ্র্যাকশন এনভেলাপ, এটা এখন বাদ। ম্যাক্সিমা মিনিমা কোন ফ্যাক্টর থেকে ডিসাইড করব, সাইন স্কোয়ার এন গামা বাই সাইন স্কোয়ার গামা থেকে। তারপর আমি একটা অ্যানালিসিস করে কি বের করলাম, গামা এম পাই হলে আমি প্রিন্সিপাল ম্যাক্সিমা পাচ্ছি। নাও হোয়াট অ্যাবাউট দ্য ইন্টেন্সিটি? ইন্টেন্সিটি বের করার জন্য আমি সাইন এন গামা বাই সাইন গামাকে ইভ্যালুয়েট করলাম ফর গামা ইকুয়াল টু এম পাই ইউজিং লাপিটাল। ইউজিং লাপিটাল আমি এই পোর্শনটা এন পেলাম, তাহলে ইন্টেন্সিটিটা দাঁড়ালো কার জন্য দাঁড়ালো, ইন্টেন্সিটি ফর প্রিন্সিপাল ম্যাক্সিমা, সেটা দাঁড়ালো আই নট সাইন স্কোয়ার বাই আলফা স্কোয়ার এন স্কোয়ার। এর মানে হলো এই যে এর দুটো মানে আছে। প্রথমত, নাম্বার অফ সিট যত বেশি হবে ইন্টেন্সিটি তত বেশি হবে। দ্বিতীয়ত, প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা ডিফ্র্যাকশন এনভেলাপ ফলো করবে, ইট উইল ফলো সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। সুতরাং সমস্ত যে প্রিন্সিপাল ম্যাক্সিমা গুলো আছে তাদের ইন্টেন্সিটি কিন্তু ইকুয়াল হবে না, তাদের ইন্টেন্সিটি ধীরে ধীরে ফল করবে ফলোইং দ্য ডিফ্র্যাকশন envelope, because I intensity of principal maxima is sin square by alpha square n square. ঠিক আছে, ক্লিয়ার? আর এখানে আমি এই টার্মটা যেটা প্লট করেছি সেটা তো শুধু sin square n gamma by sin square gamma। সুতরাং এখানে আমি বেসিক্যালি ইন্টেন্সিটি যেটা পাবো সেটা হচ্ছে মানে প্রপোর্শনাল টু n স্কোয়ার পাবো। এটা তাহলে মানে 5 করা উচিত হয়নি, এটা 25 করা উচিত ছিল। 25 25 25 25। ঠিক আছে, পরিষ্কার হচ্ছে। সো মাচ ফর প্রিন্সিপাল ম্যাক্সিমা। এবার সেকেন্ডারি মিনিমাম নাকি মাঝখান গুলোতে পাচ্ছি। মানে কখন পাচ্ছি, যখন 5 গামাটা এস পাই, 5 গামা যখন পাই 2 পাই 3 পাই 4 পাই এরকম, অর্থাৎ 5d sin থিটা ইকুয়াল টু এস ল্যামডা। কিন্তু কোথায় কোথায় গিয়ে ব্রেক হবে, তাহলে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর সেকেন্ডারি মিনিমা, 5 গামা ইকুয়াল টু এস পাই কিন্তু গামা নট ইকুয়াল টু এম পাই। মানে 5 গামা 0 পাই 2 পাই 3 পাই করতে করতে তো আবার 5 পাই 10 পাই এগুলো চলে আসবে, এগুলোকে আমাকে নিশ্চয়ই বাদ দিতে হবে, কারণ এগুলো প্রিন্সিপাল ম্যাক্সিমা আমি অলরেডি সেটা পেয়ে গেছি। তাহলে এগুলো বাদ দিয়ে বাকি যতবার 5 গামা এস পাই হবে ততবার আমি মিনিমা পাবো, হুইচ ইজ কল্ড সেকেন্ডারি মিনিমা। সেকেন্ডারি মিনিমা যখন থাকবে তখনই তাদের মাঝে মাঝে সেকেন্ডারি ম্যাক্সিমাও থাকবে, এবং এগুলো হচ্ছে সেই সেকেন্ডারি ম্যাক্সিমা। ঠিক আছে, নেক্সট যেটা কোয়েশ্চেন,
মানে যেটা পয়েন্ট টু বি নোটেড, এই যে ছকটা আগের ছকই, নতুন কিছু নয়। গামার ভ্যালু, এম এর ভ্যালু, 5 গামার ভ্যালু, এস এর ভ্যালু। প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশন গামা এম পাই, সেকেন্ডারি মিনিমার কন্ডিশন 5 গামা এস পাই, অর্থাৎ a প্লাস বি সাইন থিটা এম ল্যামডা, 5 a প্লাস বি সাইন থিটা এস ল্যামডা। এইবার তার মানে এই যে এস মানে প্রথম কোনো একটা প্রিন্সিপাল ম্যাক্সিমার লাগোয়া যে মিনিমাটা, তার অর্ডারটা কত হয়, এইটা আমার প্রশ্ন। আমি যদি বলি যে 0th অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার ঠিক পরের সেকেন্ডারি মিনিমাটার অর্ডারটা কত, সেটা বার করার রুল কি? mn প্লাস 1। কেন? দেখ, প্রত্যেকটার ক্ষেত্রে এই রুলটা মেনটেন হচ্ছে। m ইকুয়াল টু 0, নাম্বার অফ স্লিটস হচ্ছে 5, তো এটা হচ্ছে আমার ফার্স্ট মিনিমা 1, ফার্স্ট মিনিমা 2, 3, 4, তারপরটায় 5-এ তো ম্যাক্সিমা পাওয়া যাবে, তারপরে আবার 6। তাহলে কি মানে 0th যে প্রথম যে প্রিন্সিপাল ম্যাক্সিমা তার লাগোয়া মিনিমার অর্ডার হচ্ছে 1, এরপর 5 নম্বরে এসে আবার প্রিন্সিপাল ম্যাক্সিমা পাওয়া যাচ্ছে, তার লাগোয়া মিনিমা হচ্ছে 6, আবার 10-এ গিয়ে প্রিন্সিপাল ম্যাক্সিমা পাওয়া যাচ্ছে, তার লাগোয়া মিনিমা হচ্ছে 11। অর্থাৎ সবসময় mth অর্ডার যে প্রিন্সিপাল ম্যাক্সিমা তার লাগোয়া মিনিমা পেতে গেলে আমাকে mn প্লাস 1 এটা করতে হবে, কারণ ফার্স্ট অর্ডার মিনিমাটা কিভাবে পাচ্ছি, m ইন্টু n প্লাস 1। এরপর এর পরের যে প্রিন্সিপাল ম্যাক্সিমা 5, যার জন্য m ইকুয়াল টু 1, তার লাগোয়া মিনিমা কিভাবে পেলাম, 1 ইন্টু 5 প্লাস 1 অর্থাৎ 6। সেকেন্ড অর্ডার যে প্রিন্সিপাল ম্যাক্সিমা তার লাগোয়া মিনিমা কি করে পেলাম, 2 ইন্টু 5, 5 দুগুণে 10 আর 1-এ 11। মানে বলতে চাইছি যে mth প্রিন্সিপাল ম্যাক্সিমা তার লাগোয়া সেকেন্ডারি মিনিমা অর্ডারটা হবে mn প্লাস 1। এটা কেন বলছি, তার কারণ যদি আমার দুটো ওয়েভলেংথ প্রেজেন্ট থাকে, সাপোজ ল্যামডা একটা ওয়েভলেংথ আছে, ল্যামডা প্লাস ডি ল্যামডা আরেকটা ওয়েভলেংথ আছে, এবং আমি দুটো ওয়েভলেংথকে ডিস্টিংগুইশ করতে চাই, কখন আমি বলবো যে দুটো ওয়েভলেংথকে আলাদাভাবে চেনা যাচ্ছে? মানে চিনবো কিভাবে, প্যাটার্ন দেখে, তাই তো? আমার যদি একটা ওয়েভলেংথ থাকে তাহলে আমি এরকম প্যাটার্ন পাবো, কিন্তু দুটো ওয়েভলেংথ প্রেজেন্ট থাকলে আমি নিশ্চয়ই এই ধরনের একটা অন্য কিছু প্যাটার্ন পাবো। এবার পয়েন্ট হলো যে যদি একটা ওয়েভলেংথের ম্যাক্সিমা এরম হয় আর একটা ওয়েভলেংথের ম্যাক্সিমা যদি একদম এইরকমই হয়, মানে একদম গায়ের উপর লেগেই আছে, তাহলে তো আমি দুটোকে আলাদা করে চিনতে পারবো না। আমাকে যদি দুটো পিককে আলাদা করে চিনতে হয় তাহলে তার কিছু একটা কন্ডিশন নিশ্চয়ই লাগবে, যে প্যাটার্নটা কেমন দেখতে হলে আমি বলবো যে হ্যাঁ এইবার আমি বুঝতে পারছি যে দুটো আলাদা আলাদা ওয়েভলেংথ প্রেজেন্ট আছে। র্যালে বলে একজন ভদ্রলোক, এটাকে বলা হয় র্যালেস ক্রাইটেরিয়া। র্যালে বলেছিলেন যে যদি ব্ল্যাকটা হচ্ছে ল্যামডা আর রেডটা হচ্ছে ল্যামডা প্লাস ডি ল্যামডা, তো র্যালে বলেছিলেন যে যদি ল্যামডার মিনিমার উপরে, এই যে ল্যামডার মিনিমা, তার উপরে যদি ল্যামডা প্লাস ডি ল্যামডার ম্যাক্সিমাটা কোইনসাইড করে। এই ছবিটা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছিস, একটু লক্ষ্য কর। ব্ল্যাক ল্যামডার ফার্স্ট মিনিমার উপর রেড ল্যামডা প্লাস ডি ল্যামডার প্রিন্সিপাল ম্যাক্সিমাটা কোইনসাইড করেছে।
র্যালে বলেছিলেন যদি সেটা করে তাহলে একমাত্র তাহলেই আমি বলতে পারবো যে দুটো ওয়েভলেংথ এখানে আলাদাভাবে চেনা যাচ্ছে। অর্থাৎ দুটো ওয়েভলেংথকে আলাদাভাবে চেনার শর্তটা কি, একই থিটাতে এই জিনিসটা হতে হবে, অর্থাৎ 5a plus b sin theta equal to 5m plus 1 lambda। মানে এর আগেই দেখেছিলাম তো যে মিনিমার অর্ডারটা mn plus 1 হয়, তাহলে এখানে n equal to 5, তাহলে mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা, mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশন a plus b sin theta equal to m of lambda plus d lambda, আর তার ঠিক পরবর্তী সেকেন্ডারি মিনিমা, তাহলে mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার পরবর্তী সেকেন্ডারি মিনিমা হচ্ছে mn plus 1, so it is 5m plus 1। তাহলে এর পরবর্তী সেকেন্ডারি মিনিমার ক্ষেত্রে আমি মিনিমার কন্ডিশন লিখেছি 5a plus b sin theta equal to 5m plus 1 lambda। এইটা যদি স্যাটিসফাই করে কোনো দুটো ওয়েভলেন্থ, অর্থাৎ ডি ল্যামডা যদি এমন হয়, ডি ল্যামডা এমন হতে হবে যাতে এটা এবং এটা স্যাটিসফাই হচ্ছে, একমাত্র তখনই সেই ডি ল্যামডাকে আলাদাভাবে চেনা যাবে। হেন্স তাহলে এটা এবং এটা দুটোকে কম্বাইন করে আমি লিখতে পারি 5m lambda plus d lambda equal to 5m plus 1 lambda, অর্থাৎ lambda by d lambda equal to 5m, যেখানে n equal to 5। তাহলে in general for n slits lambda by d lambda is equal to n। This is the resolving power of a grating। গ্রেটিংয়ের রিজলভিং পাওয়ার যত বেশি হবে ততই ও ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডি ল্যামডাকেও ডিস্টিংগুইশ করতে পারবে। যেমন সোডিয়াম লাইটে 5890 অ্যাংস্ট্রম থাকে আর 5896 অ্যাংস্ট্রম থাকে, এখানে ডি ল্যামডা হচ্ছে 6 অ্যাংস্ট্রম। এটাকে এক্সপেরিমেন্টালি রিজলভ করা যায়, ঠিক আছে, রিজলভ করে ডি ল্যামডাটাকে বার করা যায়। সো ডি ল্যামডা ইজ বেসিক্যালি ল্যামডা বাই m ইন্টু n। এক্সপেরিমেন্টালি মেজার করে ল্যামডাটাকে 5893 অ্যাংস্ট্রম করতে হবে অ্যাভারেজ ডিভাইডেড বাই mn, এইভাবে ডি ল্যামডা ক্যান বি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। সো দিস ওয়াজ র্যালেস রিজলভিং পাওয়ার। তাহলে সিঙ্গেল স্লিটে এরকম দেখতে হয়, ডাবল স্লিটে প্যাটার্ন লুকস লাইক দিস, ট্রিপল স্লিটে দেখ অলরেডি সেকেন্ডারি মিনিমা ঢুকে গেছে, সেকেন্ডারি ম্যাক্সিমা ঢুকে গেছে। একটা জিনিস দেখ, ডাবল স্লিটে কোনো সেকেন্ডারি ম্যাক্সিমা থাকে না, there is no secondary maxima। কেন থাকে না? It's because n equal to 2, number of secondary minima কি হয় n minus 1 অর্থাৎ 1। তাহলে দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমার মধ্যে একটাই মিনিমা আছে। এখন নাম্বার অফ সেকেন্ডারি ম্যাক্সিমা কি হয় n minus 2 হয় অর্থাৎ 0। সো ফর ডাবল স্লিট কোনো রকম সেকেন্ডারি ম্যাক্সিমা থাকবে না। ট্রিপল স্লিটের ক্ষেত্রে একটা করে সেকেন্ডারি ম্যাক্সিমা থাকবে, 5টা স্লিটের ক্ষেত্রে 3টে করে সেকেন্ডারি ম্যাক্সিমা থাকবে। ভালো করে দেখ, ভালো করে দেখ, 3টে সেকেন্ডারি ম্যাক্সিমা আছে, 1 2 3। ঠিক আছে, এবং এট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার আচ্ছা একটা কমপ্লিকেটেড অঙ্ক আমি করিয়ে দিয়েছি, বাকিগুলো একটা একটা করে ধরে করতে হবে। আচ্ছা, ডাবল স্লিটেও যেমন মিসিং অর্ডার থাকে, অবভিয়াসলি মাল্টিপল স্লিটের ক্ষেত্রেও একটা মিসিং অর্ডারের ব্যাপার থাকবে, এবং সেটা কিরকম ভাবে থাকবে, এই যে ম্যাক্সিমার কন্ডিশন আর মিনিমার কন্ডিশন সেইভাবেই মিসিং অর্ডারের ব্যাপারটা থাকবে। ম্যাক্সিমাম মিনিমা একটা একটার উপর সুপারপজিশন হলে তবেই তো ওইটা হয়, মানে ইন্টারফেয়ারেন্স
ম্যাক্সিমা আর ডিফ্র্যাকশন মিনিমা, এটা যদি সুপারপজিশন হয় তবেই এটা হয়। তো ডিফ্র্যাকশন মিনিমার ব্যাপারটা তো এখানে অ্যাকচুয়ালি দেখানো হয়নি। ডিফ্র্যাকশন মিনিমা তো a sin থিটা ইকুয়াল টু m ল্যামডা, আর প্রিন্সিপাল ম্যাক্সিমা হচ্ছে a প্লাস b sin থিটা ইকুয়াল টু রে, তাহলে এটাকে m ড্যাশ বলি আর এটা হচ্ছে m, বা এটাকে p বলি, তাহলেই সবচেয়ে ভালো। মানে বলতে চাইছি ডাবল স্লিটের ক্ষেত্রে যেভাবে বার করেছিলি সেরকম। তাহলে এটা ডিফ্র্যাকশন মিনিমা। সবসময় মনে রাখবি মিসিং অর্ডার মানে হচ্ছে ওই সাইন স্কোয়ার বাই আলফা স্কোয়ার যে ছিল ওই ডিফ্র্যাকশনের মিনিমার সাথে ইন্টারফিয়ারেন্সের ম্যাক্সিমার সুপারপজিশন। তাহলে আমাদের ইন্টারফিয়ারেন্সের এখানে প্রিন্সিপাল ম্যাক্সিমা আছে যেটা কিনা a প্লাস বি সাইন থিটা এম ল্যামডা, আর ডিফ্র্যাকশন মিনিমা হচ্ছে a সাইন থিটা ইকুয়াল টু পি ল্যামডা। তাহলে এই দুটো যখন সুপারপজিশন হবে অর্থাৎ সেই ভাগ করে একটা রেশিও, সেটাই হচ্ছে গ্রেটিং এর মিসিং অর্ডার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দিস ওয়াজ ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন। এবং এই যে আমরা যা পড়লাম এই ইন টোটালিটি পুরোটাতেই আমরা মূল জায়গাটা ছিল হাইগেন্স প্রিন্সিপাল, এরকম সুন্দর গোল গোল ওয়েভ ফ্রন্ট, তারা একে অন্যের উপর পড়ে নোডাল লাইন দিয়ে ড্র করে করেও প্যাটার্ন গুলো বের করা যায় কোথায় ম্যাক্সিমা হবে। কোশ্চেন হচ্ছে how much valid is this picture, validity of this picture, মানে এই ওয়েভফ্রন্ট গুলো কি অনন্তকাল ধরে, মানে যতক্ষণ ধরে এক্সপেরিমেন্ট চলবে ততক্ষণ ধরে এরম ভাবে বেরোতেই থাকবে? এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়েভফ্রন্ট গুলো কি এত সুন্দর পারফেক্ট একদম স্ফিয়ার থাকবে, মানে এরম মতো হতে পারে এখানটা একটু কেমন একটা, এখানটা স্ফেরিক্যাল, এখানটা একটু কেমন একটা, তারপরে এখানটা আবার এরকম। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, ডিস্টরশন। ডিস্টর্টেড ওয়েভফ্রন্ট। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ইনফাইনাইট টাইম ধরে সেম সর্ট অফ ওয়েভফ্রন্ট বেরোতে থাকবে কিনা, আর ওয়েভফ্রন্ট গুলো এরকম সুন্দর শেপ থাকবে নাকি কোথাও কোথাও ডিস্টরশন থাকতে পারে। দ্য অ্যান্সার ইজ ইয়েস, থাকতে পারে। কিন্তু আমরা আমাদের কাজগুলোতে থিওরিগুলোতে ধরেছি যে এরকম থাকতে পারে না। অ্যাকচুয়ালি আমরা এখানে ধরে নিয়েছি যে the sources were coherent. কোহেরেন্ট মানে কি? কোহেরেন্ট সোর্স থেকে যে ওয়েভ বেরোয় সেটা এরকম সুন্দরভাবে চলতেই থাকে, অর্থাৎ ইনফাইনাইট ওয়েভ ট্রেন, ইনফিনিটি সময় ধরে এটা চলতে থাকে। এই প্রপার্টিটাকে বলে টেম্পোরাল কোহেরেন্স। টাইম ওয়াইজ জিনিসটা কোহেরেন্ট। আরেকটা কি ধরে নিয়েছি, কোনো একটা মুহূর্তে যে ওয়েভ ফ্রন্টটা আমি পেয়েছি সেটা একদম সুন্দর একটা স্ফিয়ার, একটা পার্টিকুলার টাইম টি নট, সেখানে এরকম একটা সুন্দর একটা স্ফিয়ার। এটাও আমরা ধরে নিয়েছি যে সমস্ত স্পেসে ওয়েভ ফ্রন্টটা একদম একটা সুন্দর প্রেডিক্টেড প্যাটার্ন। এই ঘটনাটাকে বলে স্পেশিয়াল কোহেরেন্স। স্পেসের দিক থেকে কোনো বাধ্যবাধকতা নেই, সব জায়গাতেই একই রকম ইউনিফর্ম একটা ওয়েভ ফ্রন্ট। এই 2 ধরনের কোহেরেন্স ধরে নিয়েছি বলেই আমাদের এই যত প্যাটার্ন ফ্যাটার্ন যা যা থিওরিটিক্যাল ক্যালকুলেশন এগুলো সব মানে এরকম। যদি কোনো লাইট সোর্স এই রকম কোহেরেন্ট না হয় তাহলে প্যাটার্ন উইল ডিসঅ্যাপিয়ার। তাহলে কোহেরেন্স অফ দ্য সোর্সেস ইজ দ্য ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া ফর প্যাটার্ন ক্রিয়েশন। হ্যাঁ, ওকে।
ঠিক আছে, কিন্তু মোর অন কোহেরেন্স ইন আওয়ার নেক্সট ক্লাস, দ্যাট ইজ নেক্সট সানডে। এখন তোদের কাজ হলো যে আগামী 7 দিনের মধ্যে এই যে স্লিট সম্পর্কে টোটাল যে জিনিসটা, টোটাল থিওরি, এটা খুব ভালোভাবে পড়ে হজম করা এবং নিজেরা এক্সাম্পলের ছোট ছোট অঙ্কগুলো ট্রাই করা। গোটা ব্যাপারটা আগামী 7 দিনে হজম হওয়ার পর আমি নেক্সট সানডেতে কোহেরেন্সটা পড়াবো, আর এই স্লিটের উপর আমি কয়েকটা অঙ্ক করাবো। কিন্তু তার আগে তোরা ভালো করে পুরো স্লিটটা পড়বি এবং কিছু বেসিক এক্সাম্পল আছে সেগুলো নিজেই পারার কথা, ওগুলো না পারার কিচ্ছু নেই। আমি একটু কঠিন যেগুলো আছে সেগুলো আমি নেক্সট সানডেতে করাবো। তার আগে পর্যন্ত আমি চাই যে পুরো স্লিটের পুরো গল্পটা তোরা যেন মাথার মধ্যে ঢুকিয়ে নিস। ঠিক আছে, ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন এই যে পোর্শনটা বললাম এটা কিন্তু মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে বুঝতে হবে। এরপর যেটা বাকি আছে ফ্রেনেল এবং ওই থিন ফিল্ম ইন্টারফারেন্স, এগুলো খুব সহজ, ওগুলোর মধ্যে কিছু মানে নেই ব্যাপারটার মধ্যে, কিন্তু এগুলো একটু ভালো করে বুঝতে হবে যে কার সঙ্গে কার কি হচ্ছে, কে কার সঙ্গে ইন্টারফেয়ার করলো, কোথায় ম্যাক্সিমা হলো, কেন মিনিমা হলো, এটা খুব ভালো করে বুঝতে হবে। এই কনসেপ্টটা অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, তাহলে নেক্সট 7 ডেজ এর মাঝে আমি অপটিক্সের প্রবলেম আর করাবো না। নেক্সট 7 ডেজ এই স্লিটের ব্যাপারটা ভালো করে পড়ে নিবি। নেক্সট সানডেতে আমি স্লিটের কিছু অঙ্ক করাবো, কোহেরেন্সটা পড়াবো, আর আমি ভাবছি ফ্রেনেল ডিফ্র্যাকশনটা শুরু করব। ঠিক আছে, আর অনার্সের স্টুডেন্টদের বলছি আমি মঙ্গলবার মেকানিক্সে কয়েকটা অঙ্ক করাবো, বেশিক্ষণ করাবো না, কিন্তু মাঝে মাঝে তোদের একটু প্রবলেমের সঙ্গে টাচে থাকতে হবে, না হলে আউট অফ টাচ হয়ে যাবি, সমস্যা হবে। মেকানিক্সের অঙ্ক করাবো কিন্তু সিম্পল হারমোনিক মোশনের অঙ্ক করাবো, মানে তোদের রিলেটেড জিনিসই করাবো, তখন পৌলবীর অঙ্কটাও করাবো।